আজকের ক্লাস আমরা চ্যাপ্টার 8 শুরু করব। তোমাদেরকে আমি এর আগে চ্যাপ্টার 7 পর্যন্ত যা যা হয়েছিল সেগুলোর একটা প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছিলাম। সেখানে আসলে চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত যা যা ইম্পর্টেন্ট থিংস খুব সহজে খুব দ্রুত কভার করার চেষ্টা করেছিলাম। তোমরা হয়তো অনেকে সেটা দেখেছো, অনেকেও সেটা দেখোনি, ইটস ওকে। আমি ধরে নিব তোমরা মোটামুটি অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটুকু আছে এই পর্যন্ত যা যা দেখেছিলাম। চ্যাপ্টার 8-এ আগের টপিকগুলো খুব বেশি দরকার নেই, বাট যদিও কিছু কিছু জিনিস দরকার আছে সেগুলো আমি পড়ানোর সময় বলে দেবো কি কি জিনিস আসলে তোমাদের প্রয়োজন পড়বে। সো আমরা চ্যাপ্টার 8 শুরু করছি। তার আগে আমাকে একটু কনফার্ম করো যে আমি এই যে রেড পেন দিয়ে যে গ্রাফিক্স পাইপলাইন নিচে দাগ দিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, ভেরি গুড। সো আমরা চ্যাপ্টার 8 শুরু করব। চ্যাপ্টার 8 পার্ট এ, নাম হচ্ছে দ্য গ্রাফিক্স পাইপলাইন। ওকে, সো আমরা একটু শুরু করি এটা আসলে কি জিনিস। ওকে, আমরা এই টপিকগুলো পড়বো, রাস্টারাইজেশন, গ্রাফিক্স পাইপলাইন, লাইন ড্রয়িং, অ্যালগরিদম। আমরা যত সামনে আগাবো তত এই ব্যাপারগুলোকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে শুরু করছি রাস্টারাইজেশন। ওকে, তো রাস্টারাইজেশন পড়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, চ্যাপ্টার 7-এ আমরা আসলে যা যা পড়েছিলাম সেটার পরের স্টেজ বলতে পারো সেটা। চ্যাপ্টার 7-এ যা পড়েছিলাম সেটা আসলে সেটার নামটা হচ্ছে অবজেক্ট অর্ডার রেন্ডারিং। তোমাদের মনে আছে কিনা, আমি কিন্তু ক্লাসে দুই ধরনের রেন্ডারিং করেছিলাম। একটা নাম হচ্ছে ইমেজ অর্ডার রেন্ডারিং, ইমেজ অর্ডার ওআরডি লিখলাম। একটা হচ্ছে অবজেক্ট অর্ডার। ওকে, তুমি বলতে পারবে ইমেজ অর্ডার রেন্ডারিংটা কি আর অবজেক্ট অর্ডার রেন্ডারিংটা কি? আচ্ছা, সবাই আগে বলো ইমেজ অর্ডার রেন্ডারিংটা কি, যে কোনো একজন। এনিওয়ান? চাইলে চ্যাটে বলতে পারো। স্যার, রে ট্রেসিং দিয়ে যেটা করি আমরা। আচ্ছা, রে ট্রেসিং দিয়ে যেটা করি, ভেরি গুড। মানে হচ্ছে একটা এরকম, আমি যদি এখানে একটা এক্সাম্পল একে দেখাই, সরি ফর মাই ব্যাড আই মিন ড্রয়িং অর স্ট্রোকিং, কারণ হচ্ছে এগুলো আমি মাউস দিয়ে আমি আসলে একটা আঁকার চেষ্টা করছি। যাই হোক, আমরা মনে করি আমাদের কাছে V1, V2 এবং V3। ওকে, আমাদের কাছে তিনটা ভার্টেক্স আছে। এই তিনটা ভার্টেক্স আমাদের আলটিমেটলি যেটা হয়, আমরা একটা ইমেজ স্ক্রিনে দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের ইমেজ স্ক্রিনে আমি বলতে চাই আমি এই দিক থেকে দেখতে চাচ্ছি, সো এই দিকে আমি আই রাখলাম। এবং এই ইমেজে অবভিয়াসলি সেটা অনেকগুলো পিক্সেলে ভাগ করা, যেহেতু এটা হচ্ছে রাস্টার ইমেজ। ওকে, আমাদের স্ক্রিন গুলো রাস্টারাইজ থাকে, এটা হচ্ছে রাস্টারাইজ। অবশ্যই রাস্টার ইমেজ কি আমরা অলরেডি পড়ে ফেলেছি চ্যাপ্টার 3-তে। ইমেজ অর্ডার রেন্ডারিং যেটা করে, ফর ইচ পিক্সেল, মনে করি এটা হচ্ছে একটা পিক্সেল PI। ওকে, এই PI এর জন্য সে দেখার চেষ্টা করে ইজ দেয়ার এনি অবজেক্ট অর নট, অর্থাৎ সে এখান থেকে একটা লাইন টানার চেষ্টা করে। ওকে, আমি একটু ডিফারেন্ট পেন দিয়ে দেখাই, কালার দিয়ে, এবং সে সেখানে একটা ইন্টারসেকশন বের করে। ইফ দেয়ার ইজ এন ইন্টারসেকশন, সে বলে ইয়েস, এই পিক্সেলে কিছু ভ্যালু আছে, নাও সেই ভ্যালুটা বসাও। তার মানে এটা মেইন কনসেপ্টটা হচ্ছে ফর ইচ পিক্সেল। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ অর্ডার রেন্ডারিং এর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইমেজ অর্ডার রেন্ডারিং, IO দিয়ে দেখালাম ইমেজ অর্ডার রেন্ডারিং। ওকে, এভাবে প্রতিটা পিক্সেল, যেমন তোমরা বলতে পারো স্যার আমরা কিন্তু চ্যাপ্টার 4-এ যেভাবে দেখেছিলাম, যেমন হচ্ছে ইমেজ অর্ডার রেন্ডারিং, যেমন তোমাদের একজন ক্লাসমেট যেটা বললো রে ট্রেসিং এ যেটা হয়, অর্থাৎ এটা একটা এক্সাম্পল হচ্ছে রে ট্রেসিং। আমি কোথায় লিখি? আমি এখানে লিখি। এটার একটা এক্সাম্পল হচ্ছে রে ট্রেসিং। আমি শুধু রে টি লিখলাম, রে ট্রেসিং। সেটাতে কি হয় স্যার, আমরা ক্লাসে তো পড়েছিলাম স্ফিয়ার, এখান থেকে স্ফিয়ার ছিল। ওকে, ইটস ওকে, শুধুমাত্র স্ফিয়ার দিয়ে থাকবে এমন কিছু কথা না। আমি বলেছিলাম চ্যাপ্টার 4-এ আমরা শুধুমাত্র বেসিক এন্ড মোস্ট সিম্পল রে ট্রেসিং করেছিলাম। ফর কমপ্লিকেটেড স্টাফ আমরা কিন্তু ট্রায়াঙ্গেল দিয়ে আসলে বেসিক্যালি করে থাকি। সো ট্রায়াঙ্গেল রে, এটা তো একটা রে, এটা হচ্ছে রে, ট্রায়াঙ্গেল রে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল টি, ট্রায়াঙ্গেল রে ইন্টারসেকশন আমরা সেই ক্ষেত্রে বের করে রাখি। তো আমরা বলতে পারি এটা হচ্ছে ফর ইচ পিক্সেল। অন দ্য আদার হ্যান্ড, অবজেক্ট অর্ডার রেন্ডারিং এ যেটা হয়, কেউ কি বলতে পারো অবজেক্ট অর্ডার রেন্ডারিং এ কি হয়? ইমেজের একটা নির্দিষ্ট এলিমেন্ট নিয়ে কাজ করে অবজেক্ট অর্ডার রেন্ডারিং। ইমেজের নাকি অন্য কোথাও? কাছাকাছি গেছো? ইমেজ অবজেক্ট। আচ্ছা, দেখো, ভেরি গুড। এই যে যেমন হচ্ছে আমি আবার ছবিটা আঁকি, মনে করি এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল হয়েছে, দুঃখিত, V1, V2, V3। ওকে, এবং অবভিয়াসলি আমাদের সেই ইমেজ প্লেন, এবং অবভিয়াসলি সেখানে হচ্ছে আমাদের সেই চির অধরা সেই চোখটা,
তো আমাদের অনেকগুলো ডিসক্রিট আমরা ভাগ করছি, অনেকগুলো পিক্সেলে আমরা সেগুলোকে ভাগ করছি। এই ক্ষেত্রে যেটা হয় আমরা করি কি উল্টা কাজটা করি। কিভাবে করি আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। সেটা হচ্ছে আমরা করি কি আমরা এক একটা অবজেক্ট নিই, ওখানে কি ছিল ফর ইচ পিক্সেল, এখানে হবে ফর ইচ ভার্টেক্স অথবা ফর ইচ অবজেক্ট। প্রতিটা অবজেক্টের জন্য আমরা দেখার চেষ্টা করি এটা আসলে কোন পিক্সেলে হবে। ওকে, আমরা দেখার চেষ্টা করি ফাইন এটা আসলে পাবো কোন পিক্সেল, সে বলে ওকে ফাইন এই পিক্সেলটা হবে, ধরে নিলাম এটা হচ্ছে পি জে, সে বলে এই পিক্সেলে সেটা আসবে, অথবা ইমেজের এই পোর্শনে সেটা আসবে। ওকে, তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইটস বেসিক্যালি ফর ইচ অবজেক্ট অথবা ফর ইচ ভার্টেক্স। ওকে, আমি যদি দুটোর সাথে কম্পেয়ার করি এটা আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের অবজেক্ট অর্ডার রেন্ডারিং, যেটাকে আমি ও দিয়ে প্রকাশ করলাম এখানে যা লেখাচ্ছি। এখানে আমি যেটা বলতে পারি এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমি এটা ডিরেকশনটা বলতে পারি এদিকে। ওকে, from pixel we try to find out which object, আর এটা হয় কি এটা ডিরেকশনটা হবে এদিকে, from each object we try to see which pixel. ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি দুটোর মধ্যে পার্থক্য। এখন তোমাদের কথা হচ্ছে স্যার এটার জন্য যে পদ্ধতি সেটার নাম হচ্ছে রে ট্রেসিং, এটার জন্য কোন পদ্ধতি, এটার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে এটা বেসিক্যালি আমরা অনেকগুলো ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, এইটাকে অনেকগুলো ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করার পর যে আউটপুট সেটাই আসলে আমরা এটা স্ক্রিনে কোথায় দেখবো সেটা। তোমরা বলো তাহলে এই আউটপুট এই এমটা আমরা কিভাবে বের করবো, আমরা এমটা বের করবো এভাবে। আমরা অলরেডি চ্যাপ্টার 7-এ দেখেছিলাম আমরা এই এমটা কিভাবে বের করি। এই যে যদি দেখি এমটাকে আমরা কোনো ভার্টেক্সকে আমরা কি শেয়ারিং, ট্রান্সলেশন, রোটেশন, তারপর হচ্ছে স্কেলিং, তারপর শেয়ারিং এগুলো দিয়ে গুণ করি, গুণ করার পর সেটাকে মেবি ক্যামেরা ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, পার্সপেক্টিভ ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, ওকে, অর্থোগ্রাফিক ম্যাট্রিক্স দিয়ে গুণ করি। এগুলো সব আমরা কিন্তু চ্যাপ্টার 7-এ পড়েছিলাম, চ্যাপ্টার 7। ওকে, এই সবগুলো থেকে বেসিক্যালি আমরা সবগুলোকে গুণ করে সবগুলোকে যদি আমি এনক্যাপসুলেট করি এম এ, সেই এম কে আমি V2 দিয়ে, এই V2 কে আমি যদি এই এম দিয়ে গুণ করি তখনই সেটা আসলে আমাদের সেই PJ তে চলে আসে। Okay, so see we are taking this first, multiplying this, then we are actually getting appropriate position on the screen. আর এখানে we are taking the position first, অর্থাৎ we are taking the pixel first, we are actually applying a method, we try to find out is there any object or not. এটা হচ্ছে আমাদের এই অবজেক্ট অর্ডার রেন্ডারিং এবং ইমেজ অর্ডার রেন্ডারিং এর মধ্যে একটু পার্থক্য। এবং আমরা এই যে ল্যাবে যেটা ইউজ করছি, ল্যাবে আমরা যে WebGL আমরা ইউজ করে থাকি, আমি যদি একটু দেখাই, আমি আরেকটা পেন আমরা ল্যাবে যেটা ইউজ করেছিলাম যে আমরা WebGL ইউজ করে থাকি ল্যাবে। একটু বলো তো সেই WebGL আসলে কোনটা ইউজ করে, অবজেক্ট অর্ডার নাকি ইমেজ অর্ডার? অবজেক্ট অর্ডার। অবজেক্ট অর্ডার, ভেরি গুড। কারণ আমরা এখানে প্রত্যেকটা ভার্টেক্স গুলোকে নেই, মনে আছে কিনা, অ্যাট্রিবিউট হিসেবে, তারপর সেগুলোকে অনেক কিছু দিয়ে গুণ করতে, এখনো ওই গুণ করার বিষয়গুলো হয়তো আসেনি, বাট আমরা এই WebGL আমরা যেটা দেখি সেগুলো অবজেক্ট অর্ডার রেন্ডারিং ইউজ করে। এবং এই চ্যাপ্টারটাতে আমরা এই অবজেক্ট অর্ডার রেন্ডারিংটা আসলে এই অবজেক্ট অর্ডার রেন্ডারিংটাকে আসলে আমরা দেখবো, এটার উপরে এমফাসাইজ করবো। এই কাজগুলো আমরা বললাম এপিআই গুলোতে হয়ে থাকে, WebGL অথবা OpenGL, DirectX, এই কাজগুলো হয়ে থাকে। এবং এটাই হচ্ছে আমাদের দুটার মধ্যে পার্থক্য। এখন তাহলে রাস্টারাইজেশনটা কোথেকে আসলো, সেটা হচ্ছে ধরে নিলাম আমরা অবজেক্ট অর্ডার রেন্ডারিং করার পর স্ক্রিনে কোথায় হবে, ধরলাম এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের V2 স্ক্রিনে আছে। আমরা স্ক্রিনে বের করলাম এটা কোথায় কোথায় আছে, এটাকে আমি একটু সবুজ কালার দিয়ে আঁকার চেষ্টা করি। এই যে দেখো আমি এটাকে বললাম এটা আমাদের স্ক্রিনে আছে, ভালো কথা। যদি থাকে এখানে স্ক্রিনে আসার পরে কিন্তু কাজ শেষ না। আমাদের মনে আছে কিনা চ্যাপ্টার 7-এ পড়েছিলাম ভিউ পোর্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করার পর এই যে ভ্যালুগুলো হয় সেগুলোই কিন্তু পিক্সেল না, এগুলো শুধুমাত্র আমাদের কয়েকটা ভার্টেক্স দিয়ে থাকে, এই যে শুধুমাত্র ভার্টেক্স, সেগুলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে। আলটিমেটলি আমরা যে স্ক্রিনে দেখাবো, দেখো এটা হচ্ছে ভিউ পোর্ট, ওকে, এটা কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল স্ক্রিন। ওকে, সুন্দর একটা স্ক্রিন হয়েছে, সরি একটু বাঁকাতারা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের স্ক্রিনটা। ওকে, এখন বলো এখানে আসলে করতে চাচ্ছি কি, আমাকে জাস্ট বলো এখান থেকে এখানে আসলে কি হলো, পার্থক্যটা কোথায় বলো তো, হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? এনিওয়ান? শেপটা আনার জন্য পিক্সেলগুলো সিলেক্ট করছি আমরা। ইয়েস, ভেরি গুড। আমরা করছি কি এখানে শুধুমাত্র আমাদেরকে ভার্টেক্স গুলো দিয়ে দিয়েছে, তুমি বললে না আমার তো স্ক্রিনে হচ্ছে, আমাকে তো স্ক্রিনে তো আর ভার্টেক্স গুলো নাই, স্ক্রিনে তো আমি 2.53 দিতে পারবো না, আমাকে কি করতে হবে, চুজ appropriate pixel, we need to see which pixels are being covered, which pixels are being
overlapped by this primitive triangle, by this triangle. সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটু দেখি, আমি যদি একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা পিক্সেল, এটা হচ্ছে আমাদের একটা পিক্সেল, এটা হচ্ছে আমাদের একটা পিক্সেল। এই পিক্সেল গুলোকে আমরা চুজ করছি এবং এটা যার মাধ্যমে কাজ হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি, সেটাই হচ্ছে আমাদের রাস্টারাইজেশন, সেটাই হচ্ছে আমাদের। অর্থাৎ এইখান থেকে এই কাজটা হচ্ছে রাস্টারাইজেশনের মাধ্যমে, রাস্টারাইজেশন আমাদের এই কাজটা করে দেয়, এখানে যা হচ্ছে এই কাজটা আমাদের রাস্টারাইজেশন করে দেয়। সো হাউ টু চুজ দ্য পিক্সেল, এটাই হচ্ছে আমাদের রাস্টারাইজেশন। এখন তোমাদের কথা হচ্ছে স্যার আমরা যখন ওয়েব জিএল আমরা কাজ করবো, আমরা যখন এপিআই গুলোতে পড়ি, অর্থাৎ ওয়েব জিএল, ওয়েব জিএল যখন আমি স্যার পড়বো তখন এই এটার জন্য নিশ্চয়ই একটা অ্যালগোরিদম আছে, দেয়ার ইজ এন স্পেসিফিক অ্যালগোরিদম ফর চুজিং ইচ পিক্সেল অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদমটা কি আমাদেরকে ধরে বেঁধে কোড করতে হবে? না, দেয়ার ইজ এন অ্যাডভান্টেজ ফর দ্যাট। সেটা হচ্ছে আমাদের যে বিল্ট ইন এপিআই গুলো আসে, যে গ্রাফিক্স পাইপলাইন গুলো আসে, এই রাস্টারাইজেশনের অ্যালগোরিদমটা অলরেডি সেখানে ইমপ্লিমেন্ট করা থাকে। ইউ ডু নট নিড টু ডেভেলপ দ্যাম ফ্রম দ্য স্ক্র্যাচ। ওকে, যদি এখন ডেভেলপ করতে হবে না তাই বলে কি আমরা শিখবো না? না, অবশ্যই শিখবো। অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স কোর্সে যেহেতু করছি, উইল ট্রাই টু নো দ্য অ্যালগোরিদমস, অর্থাৎ আমরা দেখবো কোন অ্যালগোরিদমের মাধ্যমে এই পিক্সেলটা আমরা চুজ করবো সেগুলো। এবং এটাই হচ্ছে আমাদের এই গ্রাফিক্স পাইপলাইন চ্যাপ্টারের মেইন কন্ট্রিবিউশন, মেইন মোটিভেশন। ওকে, এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা যখন এই পিক্সেল গুলোকে চুজ করলাম, দেখো এগুলো কিন্তু একটু জিগজ্যাগ হয়ে যাচ্ছে। তোমরা কি বলতে পারো এই জিগজ্যাগ গুলোর নাম কি? চ্যাপ্টার 1-এ কিন্তু আমরা এটা, সরি, আমরা প্রথম দিন ক্লাসে এসেছিলাম এটা কিছু দেখতে পেয়েছিলাম। এটা একটা নাম আছে, হোয়াট ইজ দ্য নেম? এই প্রবলেমটার নাম স্টেয়ারকেসিং প্রবলেম। ভেরি গুড, দেখতে একটা সিঁড়ির মতো। ওকে, এই জন্য নাম হচ্ছে স্টেয়ারকেসিং প্রবলেম। প্রবলেমটা কেন হয়? দেখো আমাদেরকে যদি কন্টিনিউয়াস ওয়ার্ল্ডে দুটো পয়েন্ট দিয়ে দেওয়া হয়, পয়েন্টগুলো খুব সুন্দরভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কালেক্ট করতে পারি, বাট ইন কেস অফ ডিসক্রিট ওয়ার্ল্ড আমরা কিন্তু কোনো একটা পিক্সেলের হাফ কালেক্ট করতে পারবো না, পুরোটা করতে হবে। ইভেন আমি এই যে টানটা দিলাম, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ স্ট্রোক, সেগুলো কিন্তু ছোট ছোট পিক্সেলে কিন্তু ভাগ করা আছে। তোমরা কিন্তু এখানেই হালকা স্টেয়ারকেসিং কিন্তু দেখতে পাবে। এই স্টেয়ারকেসিং প্রবলেম কখনোই আমরা পুরোপুরি ওভারকাম করতে পারবো না। হ্যাঁ, আমরা এটাকে চাইলে একটু রিডিউস করতে পারি, সেগুলো আমরা দেখবো কিভাবে রিডিউস করা যায়। যেমন হচ্ছে দেখো এই পাশের গুলোকে একটু ব্লার করে দিয়েছি, বর্ডার গুলোকে, ফলে দূর থেকে দেখলে এই জিগজ্যাগ গুলো একটু কম দেখা যাবে। ওকে, যাই হোক, এখানে এত কিছু কথা না বলে আমরা এগুলো পড়বো। ওকে, এটা হচ্ছে আমাদের রাস্টারাইজেশন মেইন কনসেপ্ট। ওকে, এখন কথা হচ্ছে এই রাস্টারাইজেশন যে হয়ে থাকে, অর্থাৎ এই যে একটা ট্রায়াঙ্গেলকে আমি যখন যদি ফর এক্সাম্পল এই V1 V2 V3, ওকে, V1 V2 এবং V3 সেগুলোকে যখন আমি স্ক্রিনে নিচ্ছি, সেগুলো আসলে খুব বাই ওয়ান শট হয় না। কিভাবে হয় সেটা আসলে যেটা হয়, অনেকগুলো ছোট ছোট স্টেজের মাধ্যমে, এই যে অনেকগুলো ছোট ছোট স্টেজ পার হয়ে সে আসলে এখানে আসে। এই স্টেজগুলোকে আমরা একসাথে বলি পাইপলাইন। অর্থাৎ ফ্রম ইনপুট টু দ্য স্ক্রিন আমরা যেটা দেখি সেটা পাইপলাইন। পাইপলাইন কথা কি? পাইপলাইন হচ্ছে এখান থেকে ধরো আমাদের একটা ইনপুট নিল, একটা স্টেজ, মনে করি এটা স্টেজ 1, সেটার যে আউটপুট সেটা স্টেজ 2 এর ইনপুট। ওকে, স্টেজ 2 এর যে আউটপুট সেটা স্টেজ 3 এর ইনপুট। সো একটা ইনপুট একটা আউটপুট হিসেবে, সরি, একটা আউটপুট একটা ইনপুট হিসেবে কাজ হয়। আমরা যেই পুরো মডিউলটা পাই সেটাকে বলি পাইপলাইন। এবং গ্রাফিক্সের ক্ষেত্রে গ্রাফিক্স পাইপলাইন মনে করবো না এখানে 3টা পাইপলাইন, অনেকগুলো আছে, এগুলোকে মিলে আমরা একসাথে বলি দিস আর দ্য গ্রাফিক্স পাইপলাইন। এবং আমাদের এই চ্যাপ্টারে আমরা এগুলোকে একটু ফোকাস আনার চেষ্টা করব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এই যে স্টার্টিং উইথ এন অবজেক্ট এন্ড শেষ পর্যন্ত আমরা যখন পিক্সেল পাই, এটা আসলে এই গ্রাফিক্স পাইপলাইনের মধ্যে দিয়ে যায়। এটাকে বলা হয় গ্রাফিক্স পাইপলাইন। এখন কথা হচ্ছে আমরা যখন গ্রাফিক্স পাইপলাইনই বলবো, একটু এটার ক্যাটাগরি নিয়ে কথা বলবো, বাট আমি একটু একটা মিনিট সময় দিতে চাই তোমাদেরকে। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, যদি প্রবলেম না থাকে তাহলে ওই নোতে তোমরা একটু দয়া করে ক্লিক করতে পারো। যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারো অথবা চ্যাটে বলতে পারো, দেখি। ভালো, আসলে প্রবলেমটা খুব বেশি হওয়ারও কথা না, কারণ হচ্ছে এই পর্যন্ত আমরা শুধু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারই পড়ছি, আমরা হয়তো সামনে আরো কমপ্লিকেটেড সিচুয়েশন আসতে পারে। আচ্ছা, লেটস মুভ অন। এই যে আমাদের যে গ্রাফিক্স পাইপলাইন সেটা আসলে দুইটা ধরনের থাকে, দুইটা টাইপ। ওকে, দুইটা প্যারাডাইম বলে যেটাকে, দুই ধরনের থাকে। একটা নাম হচ্ছে হার্ডওয়্যার পাইপলাইন, একটাকে আমরা বলি সফটওয়্যার পাইপলাইন। দ্য কোয়েশ্চেন ইজ এগুলো আসলে জিনিসগুলো কি? হার্ডওয়্যার পাইপলাইন হচ্ছে অনেকটা এরকম, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু আঁকি তখন আমাদের এই আঁকার পিছনে একটা পিস অফ হার্ডওয়্যার আমাদেরকে ডেডিকেটেড করা থাকে, সেটাকে আমরা সাধারণত বলি গ্রাফিক্স কার্ড। ওকে, এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক, দেয়ার ইজ আ স্পেসিফিক ডেডিকেটেড হার্ডওয়্যার দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু ড্র সামথিং। এখন কথা হচ্ছে যেহেতু হার্ডওয়্যার কিন্তু হার্ডওয়্যারে অবশ্যই কিছু কোড লেখা থাকে। কারণ এরকম আমরা যখন
একটা সেমিস্টারে এসে কিন্তু আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাউ টু টক টু দ্য হার্ডওয়্যার ডিরেক্টলি, রাইট? পরবর্তীতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ চলে আসছে, অর্থাৎ ডিরেক্টলি হার্ডওয়্যার। আমরা কি কোনো সফটওয়্যার তৈরি করতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, আমরা করি কি একটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমরা পাইথন ইউজ করি, সি, সি প্লাস প্লাস, জাভা ইউজ করি, কিন্তু আমরা অ্যাসেম্বলি কিন্তু কিছু করি না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যখন কোনো একটা গ্রাফিক্স হার্ডওয়্যার তৈরি করা হয়, মনে করি এটা একটা গ্রাফিক্স হার্ডওয়্যার, তো একটা আমি ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখলাম এটা একটা হার্ডওয়্যার। সেই হার্ডওয়্যারটা কোনো একটা ভেন্ডর সেটাকে তৈরি করেছে, হতে পারে ম্যানুফ্যাকচারার, হতে পারে এনভিডিয়া, হতে পারে এএমডি, হতে পারে সনি, ওকে? সনি মেবি PS4 এর জন্য একটা তৈরি করেছে, ওকে? হার্ডওয়্যার গুলো যদি হয়ে থাকে, সেই হার্ডওয়্যার গুলোর ভেতরে স্পেসিফিক কিছু লাইব্রেরি থাকে, অর্থাৎ কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টাইপ কিছু কমান্ড থাকে, যেগুলো হচ্ছে কোন একটা স্পেসিফিক কোন একটা অবজেক্টকে ড্র করতে সেটা কাজে লাগে। যেরকম হতে পারে আমি একটা পয়েন্ট ড্র করতে চাই, সেই পয়েন্ট ড্র করার জন্য AMD এর কমান্ড মেবি একটু ডিফারেন্ট, NVIDIA এর কমান্ড মেবি একটু ডিফারেন্ট। এখন কথা হচ্ছে অ্যাজ এ প্রোগ্রামার, অর্থাৎ অ্যাজ এন ইউজার, আমি যদি মনে করি তুমি হচ্ছে ইউজার, তুমি এখানে আছো, তুমি কোড করতে চাও, অ্যাজ এন ইউজার তোমার পক্ষে কিন্তু এগুলো সবগুলো জানা পসিবল। সেজন্য করা হয় কি, এই দুটার মধ্যে অর্থাৎ হার্ডওয়্যার এবং ইউজারের মাঝখানে একটা ইন্টারমিডিয়েটারি কিছু একটা আসে, সেটার নাম হচ্ছে API, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এই এপিআই গুলো কি করে, এই এপিআই গুলো একটা সুন্দর কাজ করে থাকে, সেটা হচ্ছে এরকম যে তুমি মেবি কোনো একটা হার্ডওয়্যার ফাংশন কল করতে যাচ্ছ, তুমি তখন হার্ডওয়্যারকে ডিরেক্ট কল না করে তুমি এপিআই কে কল করবা, এপিআই এর একটা খুবই ইজি একটা ফাংশনকে করবা। এপিআই তখন এই হার্ডওয়্যারের অনেক কমপ্লিকেটেড ফাংশন গুলো থেকে সে বলবে আচ্ছা ফাইন, আমি এই কাজটা করে দিতে চাচ্ছি ইউজারকে, তখন সে সেই আউটপুটটা নিয়ে সে সেটা ইউজারকে দিয়ে দিল, অর্থাৎ ইউজারকে এই কমপ্লিকেটেড কাজগুলো করতে হচ্ছে না। সো ইউজার কি করছে, এপিআই এর একটা ফাংশনকে কল করছে, এপিআই হার্ডওয়্যারের সাথে কথা বলে সেই ফাংশনের কাজগুলো ইউজারকে দিয়ে দিচ্ছে। সো এপিআই এর কাজটা হচ্ছে এটা, শুধুমাত্র ইন্টারফেস হিসেবে সেই ক্ষেত্রে কাজ করে, ওকে? এবং এই এপিআই গুলো অনেক ধরনের টাইপ আছে। এই যে এপিআই আমরা জানি OpenGL, যেটার একটা ভার্সন আমরা ল্যাবে করি, WebGL, DirectX অথবা Direct3D, এগুলো হচ্ছে আমাদের বলতে পারি হার্ডওয়্যার পাইপলাইন, ওকে? তো হার্ডওয়্যার পাইপলাইন এটা হয়ে থাকলে তাহলে বলতে পারছে সফটওয়্যার পাইপলাইনটা কি। সফটওয়্যার পাইপলাইনটা কি, এটা আসলে স্পেসিফিক্যালি বলাটা কঠিন, তবে বিষয়টা হচ্ছে এটার উপরেও আরো একটা বলতে পারো লেয়ার, মানে এরকম একটা নির্দিষ্ট কোম্পানি একটা নির্দিষ্ট সফটওয়্যার লাইব্রেরি তৈরি করতে পারে। একটা এরকম পিক্সার খুব বড় বড় হাই কোয়ালিটি মুভি তৈরি করে, ড্রিমওয়ার্কস তৈরি করে, সোনি পিকচার্স তৈরি করতে পারে, ইভেন গেমের ক্ষেত্রে তুমি বলতে পারো EA স্পোর্টস যে ফিফা তৈরি করে, তাদের আবার নিজস্ব কিছু লাইব্রেরি থাকে। তাদের শুধুমাত্র এই OpenGL কিংবা DirectX দিয়ে তাদের হয় না, তাদের নিজস্ব একটা সফটওয়্যার থাকে। যেমন হচ্ছে পিক্সারের একটা বিখ্যাত সফটওয়্যার নাম হচ্ছে রেন্ডারম্যান। সেই রেন্ডারম্যানটা তাদের নিজস্ব, যদিও তারা এটা অফিসিয়ালি রিলিজ করে, অনেকেই সেটা ইউজ করতে পারে এবং সেটা দিয়ে খুব হাই ডেফিনেশনের খুবই হাই কোয়ালিটির ছবি তৈরি করতে পারে। এটা আবার তাদের ভিতরে স্টেজগুলো আবার ডিফারেন্ট, তারা আবার ডিরেক্টলি এটার মতো করে কাজ করে না, অর্থাৎ এই হার্ডওয়্যার পাইপলাইনের যেই আমরা বলতে পারি যে সকল স্টেজ, সেই স্টেজ অনুযায়ী কাজ করে, তাদেরটা ডিফারেন্ট হবে। কিন্তু আমাদের চ্যাপ্টারের জন্য দিস হার্ডওয়্যার পাইপলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই হার্ডওয়্যার পাইপলাইনের দিকে তাকাবো, এই সফটওয়্যার পাইপলাইনের দিকে তাকাবো না, কারণ এটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক কিছু নাই। যে হার্ডওয়্যার পাইপলাইন প্রতিটা কম্পিউটারের সবগুলো আমরা যত গেম খেলি, যা খেলি, সবগুলো এটা কিন্তু কমন হার্ডওয়্যার পাইপলাইনসটা আমরা ইউজ করার চেষ্টা করি। তো তোমাদের কাছে অনেকের কাছে সফটওয়্যার পাইপলাইনটা একটু ভেগ মনে হতে পারে যে এত ক্লিয়ার না, ইটস ওকে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। The only important thing is the hardware pipeline. Okay? এখন এই হার্ডওয়্যার পাইপলাইনটার সাথে যদি কথা বলি, দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, অর্থাৎ ভার্সেস করি, হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার, what do you think, which one is faster? হার্ডওয়্যার কেন? হার্ডওয়্যার তো ডিরেক্টলি আমার বলে, হ্যাঁ, এটা ডিরেক্টলি আমাদের এই সাথে হার্ডওয়্যার সাথে কথা বলে, অর্থাৎ এটা একটা লেয়ার কম, ওকে? ফর এক্সাম্পল আমাকে যদি গেম খেলতে হয়, কি মনে হয় আমাদের কি সফটওয়্যার লাগবে না হার্ডওয়্যার লাগবে? সফটওয়্যার লাগবে, হার্ডওয়্যারও তো লাগবে। কোনটা বেশি মনে হয় যে ডেভেলপ করলে বলে, হার্ডওয়্যার পাইপলাইন অথবা সফটওয়্যার পাইপলাইন? আমাদের আসলে কি হার্ডওয়্যার পাইপলাইন, কারণ হচ্ছে গেমিং খেলার ক্ষেত্রে, বাই দ্য ওয়ে, হার্ডওয়্যার পাইপলাইন মনে করো না যে কোনো সফটওয়্যার নাই, অবশ্যই সেটার উপর তুমি একটা সফটওয়্যার তৈরি করবা, বাট এটা কমান্ড গুলো ডিরেক্টলি হার্ডওয়্যার সাথে কথা বলে, এটা আবার ডিরেক্টলি হার্ডওয়্যার সাথে কথা বলে, ওকে? তো আমরা যে ড্রাইভার ইউজ করি, গ্রাফিক্স ড্রাইভার, ওগুলা তাহলে কি? ওগুলা গ্রাফিক্স ড্রাইভার যেটা হয়, যে ভালো প্রশ্ন করছো, এই যে AMD কিংবা আমি বললাম না AMD, ধর তুমি AMD কিংবা NVIDIA এর গ্রাফিক্স কার্ড ইনস্টল করলা, এখন তার ভিতরে কিছু স্পেসিফিক ফাংশন আছে না,
সেই ফাংশন গুলো কিছু কোড আছে না, সেই কোডটা আসলে ইনস্টল করা হয় ওই ড্রাইভার দিয়ে। ওই ড্রাইভারে এই হার্ডওয়্যার পাইপলাইনটা সেখানে আসলে সেটাকে স্টাবলিশ করে। হার্ডওয়্যার পাইপলাইনের যে সকল কোড সেগুলো সেখানে লেখা হয়। ওকে, তো এগুলো ওই ড্রাইভার দিয়ে বেসিক্যালি হার্ডওয়্যার পাইপলাইনের যে কোড গুলো সেগুলোকে তুমি আসলে কি বলবো রান করতেছো, ইনস্টল করতেছো। তো আমাদের গেমিং এর ক্ষেত্রে হার্ডওয়্যার পাইপলাইনটা দরকার হয়, কারণ হচ্ছে গেমিং এর ক্ষেত্রে যেটা হয় আমাদের ইন্টারেক্টিভ কম্পিউটার গ্রাফিক্স খুব বেশি প্রয়োজন পড়ে। ইন্টারেক্টিভ সরি ফর দ্য ব্যাড হ্যান্ডরাইটিং, ইন্টারেক্টিভ কম্পিউটার গ্রাফিক্স খুব বেশি দরকার পড়ে, কারণ হচ্ছে আমাদের মাউস দিয়ে কিংবা আমাদের কিবোর্ড দিয়ে আমাদের মাঝে মাঝে ডানে বামে যাওয়ার প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে তুমি এনএফএস খেলছো, তোমার তখন কিন্তু হঠাৎ করে স্ক্রিন গুলো চেঞ্জ করতে হবে। সো টাইম ইজ এ বিগ ইস্যু হিয়ার। এই জন্য কখনো গেম খেলতে গিয়ে যদি আমাদের দেখা যাচ্ছে ছবিগুলো আটকে আটকে রেন্ডার হচ্ছে, দেন কিন্তু ইট ইজ নট অ্যাকসেপ্টেড ফর গেমস। ওকে, তো এই ক্ষেত্রে আমরা রিয়েল টাইম গেম গুলোর জন্য আমাদের এটা প্রয়োজন পড়ে। অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে, তার মানে কি সফটওয়্যার পাইপলাইন আমাদের কখনোই লাগবে না? অবশ্যই লাগবে। মুভি ইন্ডাস্ট্রিজে ওকে আমাদের সফটওয়্যার পাইপলাইন গুলো খুব বেশি দরকার হয়, কারণ হচ্ছে এই যে বললাম পিক্সারের মেবি এক একটা ইমেজ, অর্থাৎ একটা মুভিতে যতগুলো ফ্রেম, অনেকগুলো ইমেজের মধ্যে একটা ইমেজ তৈরি করতে মেবি তার 5 দিন সময় লাগতে পারে। বাট ইটস ওকে, ইউ ক্যান টেক ইট, আই উইল বাই ইট, বিকজ আলটিমেটলি একটা ইমেজ খুব হাই কোয়ালিটি রেন্ডার করার পর সেই ইমেজগুলোকে জোড়া লাগিয়ে যদি একটা মুভি তৈরি করা হয়, যখন ভিউয়ার সেগুলো দেখবে, অডিয়েন্স সেগুলো দেখবে, তখন তো তারা কোনো ধরনের ল্যাগিং দেখবে না, রাইট? কিন্তু ছবিটা হাই কোয়ালিটি হলো। সো হাই কোয়ালিটি অ্যানিমেশনের জন্য, হাই কোয়ালিটি ভিজুয়াল ইফেক্টস এর জন্য আমরা আসলে ইনর্মাস সিন, অনেক হাই স্কেল সিনের জন্য আমাদের এই সফটওয়্যার পাইপলাইন গুলো কাজে লাগে, বাট এগুলো অনেক বেশি সময় লেগে যায়। অন দ্য আদার হ্যান্ড, হার্ডওয়্যার পাইপলাইন দিয়ে খুব বেশি রিয়েলিস্টিক তৈরি করা না গেলেও ইয়েস অনেকটুকুই করা যায়, বাট এটার মতো সফটওয়্যার পাইপলাইনের মতো করাটা খুবই টাফ হয়ে যায়। তো আমরা তাহলে এই গ্রাফিক্স পাইপলাইনটা নিয়ে, এর আগে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু বলা নেই। এই গ্রাফিক্স পাইপলাইনটা যেহেতু, অর্থাৎ হার্ডওয়্যার পাইপলাইন যেটা হার্ডওয়্যার পাইপলাইন, এটাই আমরা একটু দেখার চেষ্টা করবো। আসলে হার্ডওয়্যার পাইপলাইনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে কি কি স্টেজ, অর্থাৎ আমাকে ইনপুট হিসেবে যদি এগুলো দেওয়া হয়ে থাকে, অর্থাৎ V1, V2, V3 আমাকে ইনপুট দেওয়া আছে, যেহেতু একটা পাইপলাইন কোন কোন স্টেজের মধ্যে গিয়ে সেটা আলটিমেটলি আমরা স্ক্রিনে দেখতে পাবো। এটা হচ্ছে মনে করি আমাদের স্ক্রিন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্ক্রিন। তাহলে হোয়াট আর দ্য স্টেপস সেটা একটু দেখি। এই স্টেপস গুলো সাধারণত এখানে ফলো করা থাকে। ম্যাডাম মনে হয় ফাতিমা মির্জা ম্যাডাম তোমাদেরকে হয়তো ল্যাবে অলরেডি তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে, তারপরে একটু দেখি যে কি কি স্টেজ। প্রথম স্টেজটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা আসলে কি জিনিস? অবশ্যই তোমাকে যখন কোনো কিছু একটা ইনপুট দিবা, কোনো কিছু তৈরি করবা, ইউ নিড স্পেসিফিক টার্মিনাল ফর দ্যাট। ওকে, অনেকটা এরকম পাইথনে তুমি যদি কোনো কিছু একটা ইনপুট দিতে চাও, ইউ নিড পাইথন অ্যাপ্লিকেশন। ইউ নিড তেমন হচ্ছে তুমি যদি একটা সফটওয়্যার, একটা ক্যালকুলেটর তৈরি করতে যাচ্ছ, ইউজার কাছ থেকে ইনপুট নিতে যাচ্ছ, সেটা মেবি সি তে তৈরি করতে যাচ্ছ। সো ইউ নিড এনভায়রনমেন্ট ফর দ্যাট, সেটা হচ্ছে আমি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বের করতে পারি, আমাদের দিতে হবে। এটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের পর আমাদের কিন্তু সেখানে কোড লিখতে হবে। মনে আছে কিনা আমরা ল্যাবে জাভাস্ক্রিপ্টে GLSL আমরা কোড লিখেছিলাম। ওকে, সরি, জাভাস্ক্রিপ্ট আমরা কোড লিখেছিলাম, সেগুলোকে আমি বলছি কমান্ড স্ট্রিম। ওকে, সেই কমান্ড স্ট্রিমের পর আমাদের নাম্বার 3 তে থাকে, সেটা নাম হচ্ছে ভার্টেক্স প্রসেসিং। একটু বলবা এই ভার্টেক্স প্রসেসিংটা আসলে কি করে এবং ল্যাবে এটার জন্য আমরা কি দেখেছিলাম? ল্যাবে আমরা স্পেসিফিক কোন ল্যাঙ্গুয়েজটা দেখেছিলাম এটার জন্য, একটু বলতে পারবে? চাইলে ভার্টেক্স শেডারের কোড। ভার্টেক্স শেডারের কোড, ভেরি গুড। যেমন হচ্ছে আচ্ছা, ভার্টেক্স শেডারের কোডে আমি যেটা হচ্ছে সেটা আমরা দিয়েছিলাম এই যে VS, অর্থাৎ ভার্টেক্স শেডার। ওকে, সেটা কি করে? সেটা হচ্ছে এই ভার্টেক্স গুলোকে নেওয়ার পর এটাকে বিভিন্ন ধরনের প্রসেস করার প্রয়োজন পড়ে। শুধু ভার্টেক্স না, ভার্টেক্সের সাথে ভার্টেক্সের অ্যাট্রিবিউট গুলো নেয়। আমরা জানি ভার্টেক্সের কত অ্যাট্রিবিউট গুলো তারা নিত, ভার্টেক্সের কোঅর্ডিনেট, ভার্টেক্সের নরমাল, ভার্টেক্সের টেক্সচার, সেই অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে সে প্রসেস করে। কিরকম প্রসেস? চাইলে এই ভার্টেক্স গুলোকে আমি ট্রান্সলেট করে নতুন জায়গায় নিয়ে যেতে পারি, চাইলে সেগুলোকে স্কেল করতে পারি, চাইলে সেগুলোকে শেয়ারিং করতে পারি, চাইলে সেগুলোকে রোটেট করতে পারি। ওকে, চাইলে সেগুলোকে আমি রিফ্লেক্ট করতে পারি। ওকে, সো এইগুলোকে আমরা কোড করে করে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি এই ভার্টেক্স প্রসেসিং স্টেজে, এবং সেটার জন্য আমাদের যে স্পেসিফিক মডিউল আছে কোড করা, সেটা হচ্ছে ভার্টেক্স শেডার। ওকে, তার মানে হচ্ছে এই ভার্টেক্স প্রসেসিং এ আমরা যেটা করি, আমাদের ভার্টেক্স এর উপর যে সকল কাজ অ্যাপ্লাই করার কথা সেগুলো আমরা ভার্টেক্স স্টেজে করি। অর্থাৎ এটা আমাদেরকে ইনপুট হিসেবে নিচ্ছে র ভার্টেক্স, আউটপুট হিসেবে দিচ্ছে প্রসেসড ভার্টেক্স। ওকে, প্রসেসড। এটার পরে সেটা আসে আরেকটা মডিউলে, সেটার নাম হচ্ছে
নাম্বার 4 সেটা হচ্ছে ট্রান্সফর্মড জিওমেট্রি। দেখো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনগুলো জানো? যেগুলো এগুলো কালার করা, এটা 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 এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু তাও আছে, পড়ানো হবে না ডিটেলসে, কিন্তু তাও আছে। সেটা কি? ট্রান্সফর্ম জিওমেট্রি মানে হচ্ছে কোনো একটা জিওমেট্রি তৈরি করে ফেলা। অর্থাৎ ধরো এখান থেকে এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করে। দেখো তোমার এই ট্রায়াঙ্গেলটাকে তোমার হয়তো অনেক ভাগ করার প্রয়োজন করতে পারে। মনে করো এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেল থেকে তুমি 3টা ট্রায়াঙ্গেল তৈরি করতে চাও, তখন করলো কি এরকম একটা ট্রায়াঙ্গেল ভাগ করো, ওকে? আবার ভিতরে ট্রায়াঙ্গেলকে আবার ভাগ করতে যাচ্ছ। এগুলো করা পসিবল হচ্ছে এই স্টেজে, ট্রান্সফর্ম জিওমেট্রি। এটার জন্য আলাদা এক ধরনের শেডার থাকে, এটা নাম হচ্ছে টেসেলেশন শেডার। এই টেসেলেশন শেডারটা এত জানার দরকার নেই, এটা আসলে তোমাদেরকে এখনই শেখানো হবে না, এটা খুবই অ্যাডভান্সড কম্পিউটার গ্রাফিক্সে পড়াশোনা। কিন্তু এরকম একটা শেডার আছে যেটা দিয়ে আসলে জিওমেট্রিকে ভাগ করা যায়। এবং এটা কেন কাজে লাগে মনে আছে কিনা? আমরা চ্যাপ্টার 1 নাকি 3 তে পড়েছিলাম লেভেল অফ ডিটেল, এলওডি। মনে আছে এলওডি কি কাজ করে? লেভেল অফ ডিটেল কি কাজ করে মনে আছে? চ্যাটে বলতে পারো। ট্রায়াঙ্গেলগুলো বড় বড় থাকে, পিছনের দিকে গেলে ছোট হয়ে যায়। ইয়েস, ভেরি গুড। দূরের ট্রায়াঙ্গেল গুলো বড় থাকবে, কাছের ট্রায়াঙ্গেল গুলো ছোট হবে। বিকজ দূরের গুলোতে ছোট ট্রায়াঙ্গেল রাখলে আমাদের রেন্ডারিং স্পিড বেশি লাগে, সেই রেন্ডারিং স্পিড কমে যায়। সেজন্য আমাদের যেটা করতে হবে, ট্রায়াঙ্গেল গুলোকে, কাছের ট্রায়াঙ্গেল গুলোকে আমরা আরো ভাগ করলাম, দূরের গুলোকে আরো বড় করলাম, অথবা ছোট গুলোকে বড় করলাম জোড়া লাগিয়ে। এই কাজগুলো না এই জায়গায় করা যায়, কিন্তু সেটা আমরা এই ক্লাসে বা এই কোর্সে পড়বো না। যাই হোক, সেই ট্রান্সফর্ম জিওমেট্রি একটা আউটপুট দেয়, সে আউটপুটটা চলে যায় রাস্টারাইজেশনের কাছে। রাস্টারাইজেশন যে কাজটা করে, সে হচ্ছে এই কাজটা করে। সে হচ্ছে এই একটা ভার্টেক্স, এই ভার্টেক্স গুলোকে আসলে একটা স্ক্রিনে যদি অনেকগুলো পিক্সেল থাকে, মনে করে স্ক্রিনে অনেকগুলো পিক্সেল আছে, আমি আরেকটা কালার নিই, একটা কালার নিই, মনে করে স্ক্রিনে অনেকগুলো, এই স্ক্রিনে পিক্সেল আছে, অনেকগুলো পিক্সেল। সবগুলো পিক্সেলকে কি এই ট্রায়াঙ্গেলটা ওভারল্যাপ করেছে? করেনি। যে সকল নির্দিষ্ট পিক্সেলকে সে ওভারল্যাপ করেছে সেগুলোকে বলা হয়ে থাকে ফ্র্যাগমেন্ট। এফ আর জি দিয়ে বুঝলাম, সেগুলো হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট। অর্থাৎ the pixels which are covered by the specific primitive, in that case triangle, সেগুলোকে আমি বলছি সেগুলো হচ্ছে কি আমাদের এক একটা ফ্র্যাগমেন্ট। অর্থাৎ আমাদের, আমি কালারটা আবার চেঞ্জ করি, এটা হচ্ছে এক একটা ফ্র্যাগমেন্ট, দিস ইজ আ ফ্র্যাগমেন্ট, দিস ইজ আ ফ্র্যাগমেন্ট, এগুলো হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টে কোনো কালার নেই, এগুলো শুধু লোকেশন। অর্থাৎ রাস্টারাইজেশন ইনপুট হিসেবে ভার্টেক্স নিচ্ছে, আউটপুট হিসেবে বলছে ওকে ফাইন, এই পিক্সেল গুলো, দিস এন্ড these and these pixels, they are occupied by your triangle, এবং সেটাকে সে আউটপুট আকারে দেয় উইদাউট এনি কালার। এবং এই কাজটা আমাদেরকে এপিআই অর্থাৎ গ্রাফিক্স পাইপলাইন এটা অটোমেটিক্যালি করে দেয়, আমাদের এটার জন্য কোনো কোড লিখতে হয় না। ওকে, এরপর চলে আসে সেটা আমাদেরকে আউটপুট হিসেবে কিছু ফ্র্যাগমেন্ট দেয়। দেখো এই যে এই ফ্র্যাগমেন্ট গুলো, এটি হচ্ছে একটা ফ্র্যাগমেন্টস, এই ফ্র্যাগমেন্টস গুলো আবার চলে যায় হচ্ছে ফ্র্যাগমেন্ট প্রসেসিং নামে একটা স্টেজে, যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আসলে আমরা ওয়েবজিএল বা ওপেনজিএল দেখেছি, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট শেডার দিয়ে আমরা এটাকে কোড করতে পারি। ওকে, কিভাবে কোড করতে পারি সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট শেডার করে কি, এই ইনপুটটা এখানে নেয়, নিয়ে এগুলোর বিভিন্ন পিক্সেল গুলোকে কালার দেয়। সে বলে এইটাকে আমি কালার করতে চাই একটু হোলডেড, এটাকে একটু রেড রাখতে চাই, এটাকে একটু ডার্ক রাখতে চাই, এটাকে একটু আমি ব্রাইট রাখতে চাই। এগুলো কিন্তু আমি অ্যাজ অ্যান ইউজার, আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট আছে ইউজার, মানে আমি অ্যাজ এ প্রোগ্রামার আমরা এটাকে কোড করতে পারি। এই কোডটা আমরা এই ফ্র্যাগমেন্ট শেডারে লিখবো, তখনই আমরা এরকম কোনো কালার দিতে পারবো। ফ্র্যাগমেন্ট প্রসেসিং এ আমাদের এই কাজটা হয়ে থাকে। আমি একটু নাম্বারিংটা করে দিই, 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এবং এটা হচ্ছে 9। তো ফ্র্যাগমেন্ট প্রসেসিং যখন করলো, তখন সে কালার ফ্র্যাগমেন্টটা পেয়ে গেল, এবং এটাই মোটামুটি কাজ শেষ। বাট তারপরেও একটা স্টেজ থাকে, সেটা হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং কি কাজ করে থাকে? ব্লেন্ডিং এর কাজটা হচ্ছে এরকম, মনে করো তোমার কাছে একটা, এরকম হচ্ছে তোমার একটা স্ক্রিন, তোমার এই স্ক্রিনে আছে তোমার একটা ট্রায়াঙ্গেল থাকবে, সব এরকম কোনো কথা নেই, তোমার অনেকগুলো ট্রায়াঙ্গেল থাকতে পারে। আবার ট্রায়াঙ্গেল গুলোর মাঝে কিন্তু ওভারল্যাপ করতে পারে, ওভারল্যাপে আবার ধরো একটা কাছে একটা পিছে থাকতে পারে, তখন কিন্তু প্রথম ট্রায়াঙ্গেলটার কালারটা কিন্তু আগের ট্রায়াঙ্গেলটাকে কিন্তু ওভারল্যাপ করতে পারে। এরকম এটা ট্রায়াঙ্গেলটা যদি এরকম গ্রিন কালারের হয়, তখন কিন্তু পিছের ট্রায়াঙ্গেলটাকে সে ওভারল্যাপ করবে। এই যে মিক্সড আপ করা, অনেকগুলো অবজেক্টকে একের সাথে ব্লেন্ড করা, সেটা হয়ে থাকে ব্লেন্ডিং স্টেজ। এই ব্লেন্ডিং স্টেজে কি কি করানো হয়, ম্যাথড গুলো, এগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। তবে লাকিলি এটাও আমাদের কিন্তু কোনো কাছে কোথাও কোড করতে হয় না, মেইনলি আমাদের কোড করতে হচ্ছে ফ্র্যাগমেন্ট শেডারে আর ফ্র্যাগমেন্ট শেডারে। সামটাইমস উই নিড টু কোড ইট ইন দ্য টেসেলেশন শেডার। বাকি কাজগুলো অর্থাৎ রাস্টারাইজেশন, ব্লেন্ডিং, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বিল্ট ইন আমাদের কি হয়ে থাকে, আমাদের সফটওয়্যার, আমাদের এপিআই, এগুলো অলরেডি করা হয়ে থাকে, গ্রাফিক্স পাইপলাইন অলরেডি করা হয়।
এখন ব্লেন্ডিং এর আউটপুটটা কি হবে দেখো, ব্লেন্ডিং আমাদেরকে অনেকগুলো কালার দিয়ে একটা আউটপুট দিচ্ছে। এখন অবশ্যই কোনো আউটপুটকে কোনো মেমোরিতে এটাকে স্টোর করতে হবে, রাইট? আমরা জানি কম্পিউটার সায়েন্সে মেমোরিকে আমরা অনেক সময় বাফার বলে থাকি, বাফার। এই বাফারটাই হচ্ছে আমাদের এই বাফার ইমেজ। ওকে, তার মানে ব্লেন্ডিং করার পর শেষে একটা ইমেজ, সেটা একটা মেমোরিতে সে ডাম্প করে, সেই ডাম্প করাটাই আসলে আলটিমেটলি স্ক্রিনে আমরা দেখাই, বা এটা একটা ইমেজ হিসেবে আমরা সেটাকে স্টোর করি এবং সেটা আমরা ডিসপ্লে করা হয়। এটা হচ্ছে আমাদের ওভারঅল পাইপলাইন। এই পাইপলাইনের স্টেজটুকু আমাদের সেই শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন শুরু থেকে একদম ডিসপ্লে পর্যন্ত, এবং এটা নাম করতে পারি নাম্বার 8, নাম্বার 9 এবং নাম্বার 10। এবং এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে ভার্টেক্স শেডার, রাস্টারাইজেশন, ফ্র্যাগমেন্ট শেডার, ব্লেন্ডিং। আমাদের এই চ্যাপ্টারে আমরা রাস্টারাইজেশন নিয়ে পড়বো এবং কিছুটা ব্লেন্ডিং নিয়ে আমরা পড়তে পারি, বাট মোস্টলি আমরা কি করবো, রাস্টারাইজেশন নিয়ে পড়বো। ওকে, তো এতটুকু হচ্ছে আমাদের গ্রাফিক্স পাইপলাইন। তো আমি নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটু সময় দিচ্ছি। নেক্সট টপিকটা আমি বেশিক্ষণ পড়াবো না, তাড়াতাড়ি শেষ করে দেবো, বাট তার আগে আমি একটু সময় নিয়ে আমি জানতে চাই যে তোমাদের আসলে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে, যদি না থাকে তাহলে নো বাটনে ক্লিক করতে পারো, আর যদি প্রবলেম থাকে দয়া করে একটু মেসেঞ্জারে লিখতে পারো, অথবা আমাকে মুখে বলতে পারো, প্রশ্ন করতে পারো। আমি একটু ওয়েট করি। No, repeat the phone number. Obviously, why not? একটা প্রশ্ন নিলাম, দেখি আর কেউ প্রশ্ন করে কিনা। Can you repeat the phone number? Obviously, আচ্ছা, তাহলে আমি শুধু এই প্রশ্নটা নিচ্ছি যে আমি ফ্রেম ব্যাপারটা রিপিট করলাম। যেমন হচ্ছে আমি অনেক কিছু লেখা হয়ে গেছে, আমি এটাকে একটু, ফ্রেম ব্যাপারটা কি হয় মনে করি, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি স্টেজ। ওকে, এটা পেলাম, যখন কোনো একটা আউটপুট পাই, সেই আউটপুটটাকে অবশ্যই কোনো মেমোরিতে সেভ করতে হবে। এই কিন্তু ইমেজ রিড করাবো। এটা মনে আছে কিনা, ম্যাটল্যাবে আমরা যখন IMRead ফাংশনটা কল করতাম বা IMWrite ইমেজটাকে রাইট করা হতো, সবকিছু কিন্তু একটা মেমোরিতে স্টোর করা থাকতো। ওকে, তোমার যদি এটা কম্পিউটারের একটা বড় একটা মেমোরি হয়ে থাকে, একটা ব্লক ডায়াগ্রাম, মেবি এতটুকু মেমোরি অ্যাড্রেসে তুমি কি করলে, এটাকে স্টোর করলা। এটার নামই আসলে হচ্ছে আমাদের ফ্রেম বাফার। ওকে, এটাকে আমরা আলটিমেটলি স্ক্রিনে এই এতটুকু মেমোরিকেই আমরা আলটিমেটলি ইমেজ আকারে ডিসপ্লে করবো। তো এটা নামই হচ্ছে আসলে আর কিছু না, ফ্রেম বাফার। একটু যে প্রশ্ন করেছো সে বুঝছো কিনা আমাকে একটু বলো তো। নওরিন ইয়াসমিন, তুমি বুঝেছো কিনা? ফাইন। এতটুকু যেহেতু বললাম, আমাদের কাজ আর বেশি নাই। আমরা সাথে দেখো, সেটা হচ্ছে লাইন ড্রয়িং অ্যালগরিদম। এটাই হচ্ছে আমাদের প্রথম রাস্টারাইজেশন অ্যালগরিদম। আমরা অনেক রাস্টারাইজেশন অ্যালগরিদম শিখবো অথবা শিখবো না, যাই হোক দেখে এই প্রথম রাস্টারাইজেশন হচ্ছে আমাদের লাইন ড্রয়িং অ্যালগরিদম। আগে একটু বলে থাকি এই অ্যালগরিদমটা কেন দরকার। প্রথম হচ্ছে তোমাদের কোর্সে পাশ করার জন্য তো দরকার, বুঝলাম, বাট দ্বিতীয়ত এর জন্য দরকার। যেমন হচ্ছে আমি আমার শিক্ষকতা জীবন যখন শুরু করি, আমি যখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেই, প্রথম আমি কিন্তু অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। দেন অ্যাকচুয়ালি আই অ্যানসার্ড দ্যাট কম্পিউটার গ্রাফিক্স ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। দেন তারা বললো এটার মাঝে তুমি কি লাইন ড্রয়িং অ্যালগরিদমটা জানো? তখন সেখান থেকে অনেক খুঁটিনাটি প্রশ্ন আমাকে করা হয়েছিল। সো আমি তোমাদেরকে একটু রেকমেন্ড করবো যে তোমরা এই অ্যালগরিদমটা একটু ভালো করে মাথায় একটু জানার চেষ্টা করবো। তবে হ্যাঁ, এখনই আমি পুরোটা পড়াবো না, সবকিছু একসাথে তোমাদেরকে আসলে বোঝা দিতে চাই না। ফার্স্টে আমরা এটা একটু মোটিভেশনটা দেখি, এটা কি করা যেতে পারে, এটা কেন লাগে দেখার জন্য আমি একটু উইন্ডোজ হোয়াইট বোর্ডে আমি যেতে চাই। তোমরা কি এইটা দেখতে পাচ্ছ? তোমরা এই গ্রিডটা দেখতে পাচ্ছ? একটা গ্রিড। জি স্যার, পাচ্ছি। মনে করি এগুলো এক একটা পিক্সেল। এই যে এইগুলো এক একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা এগুলো এক একটা পিক্সেল। এই পিক্সেলগুলোর মধ্যে আমাকে বলা হলো, তোমরা বলতে পারো স্যার পিক্সেল তো একটা ঘর হতে পারতো। এগুলো আমরা আপাতত এই কানেকশনগুলোকে পিক্সেল হিসেবে ধরতে, যদি হয়ে থাকে মনে করি আমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে P1, একটা বলা হলো P2। এগুলো একটা সুন্দর একটা নাম দিয়ে P1, খুবই সুন্দর একটা নাম, আর একটা সুন্দর নাম হচ্ছে P2। এক্সেলেন্ট দুটা নাম। P1 এবং P2 হয়ে গেলে তোমাকে যদি কেউ বলে যে তোমাকে দুটো পয়েন্ট দেওয়া আছে, নাও এটার মাঝে অন্যান্য পিক্সেল গুলোকে চুজ করো, তখন সেই ক্ষেত্রে আমরা পিক্সেল গুলোকে যখন চুজ করব,
এই ধরনের অলরেডি একটা টাস্ক তোমাদেরকে দিয়েছিলাম না, কাগজে কলমে করতে, মনে আছে কিনা? আছে কি? জি স্যার। তখন আমরা যেটা করি, এর মাঝখানে আমাদের যেটা খুব আন্দাজ মতো মনে হয় খুব ভালো হতে পারে সেগুলোকে সিলেক্ট করি। যেমন এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা 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 আমরা মনে করলাম এগুলোই আমরা পিক্সেল গুলো চুজ করলাম। এখন কথা হচ্ছে আন্দাজে চুজ করাটা তো সব না, উই নিড অ্যান অ্যালগোরিদম, বিকজ আমরা আলটিমেটলি কিন্তু কম্পিউটারকে এই অ্যালগোরিদমটা দিব। তো সেটার জন্য যেটা করলাম, আমরা করলাম কি, দুইটা পয়েন্টের মাঝে একটা লাইন টানলাম। লাইনটা স্যার স্কেল দিয়ে টানবো না, দুইটা বিন্দুগামী কিন্তু সরল রেখার ইকুয়েশন কিন্তু আছে। একটা হচ্ছে কিন্তু আমরা জানি y is equal to mx plus, আমরা কিন্তু এই এটাকে আমরা এই একটা যে কোনো একটা ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে y কে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ফাংশন f। হয়তো কঠিন লাগছে, বাট আমরা যত সামনে যাব ক্লিয়ার করব, মনে করি এটা লাইন ইকুয়েশন। এখন আমি করব কি, যেই সকল পিক্সেল গুলো এই অ্যাকচুয়াল লাইন, এখন দেখো এই অ্যাকচুয়াল লাইনটা তো আর পিক্সেলে আঁকা পসিবল না, কারণ পিক্সেলে দেখো এই লাইনটা কিন্তু দুইটা পিক্সেলের মাঝখান দিয়ে যাচ্ছে। ওকে, দুইটা পিক্সেলের মাঝে আমরা কি দুইটা পিক্সেলের মাঝখানটা চুজ করতে পারি কখনো? বলো তো। না স্যার। পারবো দুইটা পিক্সেলের মাঝখানটা চুজ করতে? নো স্যার। হ্যাঁ, আমরা পারবো। নো স্যার। নো স্যার, আমরা পারবো না। আমরা যেটা করতে হবে, কারণ হচ্ছে পিক্সেল গুলো একটা ইউনিক আইডেন্টিটি আছে, অর্থাৎ এটার একটা ইন্ডেক্স আছে i, একটা ইন্ডেক্স আমরা দেখি এখানে একটা ইন্ডেক্স আছে, এটা i, এটা একটা ইন্ডেক্স আছে মেবি, এই যে এগুলো একটা i, j ইন্ডেক্স আছে। সো ইউ কান্ট টেক এনি ইন্ডেক্স অ্যাজ অ্যান ইন্টিজার। ওকে, সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি যে কোনো একটা সবচেয়ে কাছের পিক্সেলটা দরকার হলে আমি চুজ করব। ওকে, আমি এই পিক্সেলটাকে চুজ করব। ওকে, আমি বললাম ওকে ফাইন, গো নেক্সট। এই দুটোর মধ্যে এইটাকে আমার কাছে মনে হচ্ছে, এই দুটোর মধ্যে এটাকে কাছে মনে হচ্ছে, তারপর এটাকে কাছে মনে হচ্ছে, তারপর এটা, তারপর এটা, তারপর আমার সো নাও we are actually choosing this kind of pixel, এবং এভাবেই যদি আমরা দেখো, if this is actually closer then select this, if this is closer, তো একটা if else এর মধ্যে দিয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা পুরো বিষয়টাকে একটা অ্যালগরিদমের মধ্যে এটাকে আমরা পাঠাতে পারি, এবং এই পুরোটা মেবি আমাদের একটা স্ক্রিন হতে পারে। ফর এক্সাম্পল এটা আমাদের একটা স্ক্রিন। ওকে, এই পুরো স্ক্রিনটার ভিতরে আমরা এই পিক্সেলটাকে রাখলাম। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ফাইন্ড আউট specific algorithm যেটা আসলে, given that we have two pixels, দুটা, what would be the other specific pixel, অন্য পিক্সেলগুলো আসলে কি হবে সেগুলোকে আমরা বের করার চেষ্টা করব। এবং সেটার জন্যই আমাদের কিছু অ্যালগরিদম আছে। সেই অ্যালগরিদমের একটা নাম হচ্ছে বিখ্যাত ব্রেসেনহামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। আমরা দেখতে পাচ্ছি একটা বিখ্যাত অ্যালগরিদম, সেটা হচ্ছে ব্রেসেনহামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। এই লাইন ড্রয়িং অ্যালগরিদম, অনেক ধরনের লাইন ড্রয়িং অ্যালগরিদম আছে, শুধু ব্রেসেনহামস কেন করছে, দিস ইজ দ্য বাই ফর মোস্ট সবচেয়ে এফিশিয়েন্ট একটা অ্যালগরিদম। আরো অনেক অ্যালগরিদম আছে, সেগুলো আমি তোমাদের সুবিধাতে পড়াচ্ছি না, আমি তোমাদের সবচেয়ে ভালো অ্যালগরিদমটাই পড়াচ্ছি, লাইন ড্রয়িং অ্যালগরিদম। এই লাইন ড্রয়িং অ্যালগরিদম মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব, অর্থাৎ given that we have 2 points x0 and y0, সরি x0 y0 x1 y1, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা পয়েন্টগুলোকে আমরা কিভাবে পিক্সেলগুলোকে চুজ করতে পারি সেটা। যাই হোক, আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমি এই সিনারিও থেকে শুরু করে আমি তোমাদেরকে স্পেসিফিক্যালি সবগুলো পড়িয়ে দিব যে আসলে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। মনে রাখবে অ্যালগরিদমটা খুব কঠিন না, খুবই ইজি একটা অ্যালগরিদম। ওকে, এটাকে এবং খুবই মজার, এবং মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং তোমাদের বললাম তো জব ইন্টারভিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট।